আবির তৎক্ষণাৎ প্রশস্ত নেত্রে ফোনের স্ক্রিনে তাকালো। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। নিজের অজান্তেই ঠোঁটে ঝলমলে হাসি ফুটে উঠল। আবির ঢোক গিলে মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, মেঘ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। মেঘ মৃদু স্বরে আওড়ালো, অসময়ে কল করে বিরক্ত করলাম, আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন। আবির বিড়বিড় করে বলল, ঘুমের ঘোরে দেখা কল্পনা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে ভাবিনি। কি বললেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, না কিছু না, কি করছেন? মেঘ কপাল কুঁচকে কিঞ্চিত রাগী স্বরে বলল, আমি আপনার থেকে কত ছোট আপনি জানেন? আপনি আমাকে আপনি করে কেন বলছেন? ঈষৎ হেসে আবির বলল, আপনি আমার থেকে খুব বেশি ছোট নাকি? জানতামই না। তাহলে আপনিই বলে দেন কি বলে সম্বোধন করব আপনাকে। মেঘ নিশ্চুপ হয়ে রইল। আবিরের বিনাশিত কণ্ঠ শুনে কথা আটকে যাচ্ছে। এই পর্যন্ত আবির যে কয়বার মেঘের সাথে কথা বলেছে ততবারই মিম, আদি কিংবা তানবীরের মাধ্যমে বলেছে। সরাসরি কথা হয়নি দুজনের। তাই কোনো কিছু বলে সম্বোধনও করা হয়নি কখনো। এই প্রথমবার মেঘের সাথে সরাসরি কথা বলছে, তবুও আপনি আজ্ঞা করে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবারও প্রশ্ন করলো, তুমি করে বলবো? মেঘ সহসা আঁতকে উঠল। তুমি শব্দে মেঘের ভীষণ অস্বস্তি বোধ হয়। কলেজে বান্ধবীরা তুই বলে সম্বোধন করলেও মেঘের অস্বস্তি লাগে। তাই বান্ধবীরাও তুই বলেই সম্বোধন করে। এখন আবির মেঘকে তুমি বলবে? অসম্ভব। মেঘ ঝটপট উত্তর দিল, তুইটাই ঠিক আছে। তুমি বললে কি সমস্যা? আবিরের কিং কর্তব্য বিমূঢ় প্রশ্ন। এমন প্রশ্নে মেঘের বিরক্তি লাগছে। উইশ করে রেখে দিবে ভেবে কল দিয়েছিল, সেখানে উইশ করার নামই নিতে পারছে না। আবিরের অযাচিত প্রশ্নে মেঘ ইতস্ততা বোধ করছে। নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি শুনেছি মিম, আদি, ভাইয়া সবাইকেই আপনি তুই বলে সম্বোধন করেন। তাই আমাকে তুই বলে সম্বোধন করলেই আমি খুশি হব। ঠিক আছে, ভেবে দেখব। আবিরের সাদাসিধা জবাব। মেঘ ভ্রু কুটিয়ে প্রশ্ন করলো, মানে? আবির ক্ষীণ হেসে বলল, হাজার জনম অপেক্ষা করিয়ে হঠাৎ আমাকে কল দেওয়ার কারণটা কি জানতে পারি? শুভ জন্মদিন। আবির কপাল কুঁচকে সহসা ফোনের স্ক্রিনে তাকালো। তারিখ দেখে নিজেই চমকে উঠল। পড়াশোনা আর কাজের চাপে নিজের জন্মদিনের কথা বেমালুম ভুলে গিয়েছিল। আবির ধন্যবাদ না জানিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমার জন্মদিনের কথা আপনি জানলেন কিভাবে? মেঘ জড়তা কাটিয়ে উত্তর দিল, বড় আম্মুর মুখে শুনেছি। ও, ধন্যবাদ, মৃদু স্বরে বলল আবির। মেঘ প্রত্যুত্তরে কিছু না বলে সরাসরি বলে উঠল, এখন রাখছি। কেন? জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই কল দিয়েছিলাম। আবিরের উজ্জ্বল মুখশ্রীতে ঈষৎ আধার নামলো। বিমর্ষ গলায় শুধালো, আবার কবে কথা হবে? অপেক্ষার সীমা এবার কতটা দীর্ঘ হবে? জানি না, মেঘের অবক্র জবাব। কাল বৈশাখী ঝড়ের পূর্বে নিস্তব্ধ পরিবেশের মতোই নিশ্চুপ রজনী। নিশাচর পাখিরাও নির্বাকাজ। আবির কোমল কণ্ঠে আওড়ালো, এখনো কি অভিমান কমেনি আপনার? আবিরের শীতল কণ্ঠে করা প্রশ্নে মেঘের বক্ষস্পন্দন তীব্র হয়ে উঠেছে। দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলল, রাখছি। মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। আবির অবসন্ন চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। কতগুলো বছর পর মেঘের সাথে ফোনে কথা হয়েছে। আবিরের জীবনের একমাত্র প্রণয়িনীর সাথে এত বছর পর একটুখানি কথা বলতে পেরে অন্তরে অবেকুল হাওয়া বইছে। একটা থাপ্পড় দেওয়ার অপরাধে বছরের পর বছর সবার অগোচরে গুমড়ে মরছিল ছেলেটা। মেঘের 2 বছরের নীরবতা কুরে কুরে খাচ্ছিল আবিরকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়ায়, তেমনি প্রিয় মানুষের নীরবতায় হৃদয় মুচড়ে ওঠে। সামান্য একটা ভুল যে অসামান্য রূপ নেবে, ক্ষমার অযোগ্য হয়েও যাবে, এটা আবির কল্পনাও করতে পারেনি। হৃদয় হরণীর হৃদয় রাজ্যের রাজা হওয়ার বদলে কখন যে আগাছা হয়ে উঠেছিল বুঝতেও পারেনি আবির। আবিরের আকুল মিনতি ইয়ত্তাহীন চেষ্টার পরেও মেঘের রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছিল। 2 বছর বুকে কষ্ট চেপে রেখে এক পর্যায়ে ব্যর্থতা মেনে নিতে বাধ্য হয়েছিল।
নিজের প্রতি বিমুখতা, মেঘের অভিমান ভাঙাতে না পারা, অবহেলা সহ্য করতে না পারা, পড়াশোনার নাম করে নিজের কষ্ট আড়াল করতে দেশ ছেড়েছিল। সাত সাগরের ওপারে প্রিয়তমার নিকট অগোচরে এক আকাশ ভালোবাসা গচ্ছিত রেখে এক বুক অভিমানের পাহাড় বুকে চেপে এক অচেনা অপরিচিত দেশে চলে এসেছিল। আড়ালে আবড়ালে অভিমান লুকাতে লুকাতে কেটে গেছে 6 বছর। কৈশোর পেরিয়ে আবির এখন প্রাপ্তবয়স্ক যুবক। অল্পতে অভিমান করা ছোট্ট মেঘও এখন 18 বছরের যুবতী। দেশ ছেড়ে বহুদূর আসলেও প্রতিটা সেকেন্ডে মেঘের সাথে কথা বলার জন্য ছটফট করেছে। এতগুলো বছর পর প্রিয়তমা নিজে থেকে কথা বলেছে ভাবতেই আবিরের হৃদয় আঙিনায় সুখের আভাস ছড়াচ্ছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে। আবির দু চোখ বন্ধ করে কোমল কণ্ঠে বলল, তোকে এক পলক দেখার অজুহাতে হৃদয় প্রাঙ্গণে ইচ্ছেরা সাদা আলোড়ন তোলে। সময় বয়ে চলেছে নিজস্ব গতিতে। হেমন্তের নবান্ন উৎসব পেরিয়েছে। হিমশীতল বাতাসে নিস্তব্ধ শীতের অবসান ঘটেছে। গাছে গাছে তরুণ পাতার প্রাদুর্ভাব, বেজনে বসন্তের সুবাস। আধার কেটে মিষ্টি হেসে নতুন সূর্য উঠেছে। ছাদের কার্নিশ ঘেঁষে অনুচিত্তন মনে দাঁড়িয়ে আছে মেঘ। সূর্যের মৃদু আলোয় মেঘের আদুরে আনন ঝকমক করছে। স্পষ্ট দৃষ্টি শক্তপোক্ত একটা শিমুল গাছের রক্তিম ফুলের দিকে। ইট পাথরের শহরের মাঝে শিমুল গাছটা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অপরূপ নিসর্গ ছেড়ে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছাদিত শহরের বুকে লাল আবিরে রাঙা শিমুল গাছের জন্মটা সত্যিই অস্বাভাবিক। অনেকটা স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার মতোই ঘটনা। দুই জোড়া বুনো শালিক শিমুলের এক ডাল থেকে অন্য ডালে ছুটছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে সেই দৃশ্যই দেখছে। আদি হঠাৎই ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলো, আপুই। মেঘ ফিরে তাকিয়ে বলল, কি? চাচ্চু তোমাকে ডাকছেন? কেন? কে জানে। মেঘ আস্তে করে বলল, যা আসছি। ছাদের এক কোণে অবলীলায় বেড়ে ওঠা গাছগুলোকে খানিকক্ষণ দেখে ঝটপট ছাদ থেকে নামলো। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। মেঘ নামতেই প্রশ্ন করলেন, আজ কলেজে যেতে হবে তোমার? জি আব্বু, প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে হবে। আমাকে এখনই অফিসে যেতে হবে, তুমি তানবীরকে বলো, ও তোমাকে নিয়ে যাবে। মেঘের সরল জবাব, আমি একাই যেতে পারবো আব্বু। আমি জানি তুমি একাই যেতে পারবে, কিন্তু তোমার ভাই যে সারাক্ষণ রুম বন্দি হয়ে থাকে, তার কি একটু আলো বাতাসের প্রয়োজন নেই? মেঘ মুচকে হেসে বলল, ঠিক আছে, ভাইয়াকে নিয়ে যাব। মেঘ পুরোপুরি রেডি হয়ে তানবীরকে ডাকতে এসেছে। তানবীর এখনো ঘুমে। সারা রাত জেগে অনলাইনে কাজ করে। 12টা অবধি ঘুমানোর বাজে একটা অভ্যাস হয়েছে তার। মেঘ আগেও ডেকে গিয়েছে, উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত তানভীরকে দেখে মেঘ ক্লান্ত হয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবচেতন মনে ঢাকে, ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? তুমি এভাবে ঘুমালে আমার কপালে ভাবি জুটবে না। তানভীরের ঘুম কিছুটা কাটতেই শোয়া থেকে উঠে বসলো। ঘুম ঘুম চোখে মেঘের দিকে তাকিয়ে কোনো মতে বলে, 5 মিনিট। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছে। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি এখনো। রিকশায় করে মেঘদের কলেজের সামনে এসেছে। কলেজের সামনেই মেঘের 2-3 জন বান্ধবী দাঁড়িয়েছিল। মেঘ তাদের সঙ্গে ভেতরে চলে গিয়েছে। তানভীর গেটের সামনে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা রিকশা এসে তানভীরের ঠিক সামনে থামে। চিকন মিহি কণ্ঠে কেউ একজন বলে উঠল, মামা আর একটু সামনে নিয়ে যান প্লিজ। অকস্মাৎ মনোযোগ সরে তানভীরের। চোখ তুলে তাকাতেই বন্যার গালের পাশটা স্পষ্ট চোখে পড়ল। তেমন একটা গুরুত্ব না দিয়ে চোখ নামাতে নিলে অকস্মাৎ দৃষ্টি স্থির হলো। তানভীর সহসা কড়া কণ্ঠে চিৎকার করে, মামা, রিকশা থামান। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে বন্যার ওড়নার এক পাশ টেনে ধরলো। আর একটুর জন্য যেটা রিকশার চাকার সঙ্গে পেঁচাতে যাচ্ছিল। তানভীর কণ্ঠ দ্বিগুণ ভারী করে চেঁচিয়ে উঠল, এই মেয়ে, চোখে দেখো না তুমি? কত বড় বিপদ হতে যাচ্ছিল এখনই।